নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। সত্যি চ্যালেঞ্জ লিগ, আর যা চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করছে এই এফকে আরকাদাক ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। ম্যাচ কোথায় দেখাবে, কিভাবে ম্যাচ দেখবে, সেগুলো আলোচনা করব। ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 এই ম্যাচের জন্য কি হতে পারে, কি পরিকল্পনায় যেতে হবে, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে কীরকম পারফরমেন্স করতে হবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বুঝতেই পারছো গলার অবস্থা বেশ কিছুটা খারাপ রয়েছে, একটু হয়তো এনার্জি কম পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। খুব তাড়াতাড়ি একদম ফিট হয়ে আবারও ফেরার চেষ্টা করছি। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই আরকাদাক ম্যাচ নিয়ে, তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অতীব কঠিন, এবং আইএসএলের ইতিহাস বলো বা ইস্ট বেঙ্গলের ইতিহাস বলো, সেই ইতিহাসের দিক থেকে দেখতে গেলে সবথেকে কঠিনতম ম্যাচটা কিন্তু এই এফকে আরকাদাক হতে চলেছে। তো এফকে আরকাদাক কেন কঠিন হতে চলেছে সেই নিয়ে কিন্তু এর আগে আজকে সকালের ভিডিওতে আলোচনা করে নিয়েছি। কারণ ইস্ট বেঙ্গলের উপর যেরকমভাবে তারা ব্যবহার করছে, তারা যেরকমভাবে অ্যাক্টিভিটি করছে, সত্যিই চিন্তার কারণ লাগছে। তার উপর এফকে আরকাদাক তারা কেন তাদের লিগে প্রত্যেকটা ম্যাচ জেতে, কেন এরকম ডমিনেটিং ফুটবল খেলে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতার জন্য 110% চেষ্টা করবে। তো ম্যাচ প্রথম কথা হচ্ছে দেখব কোথায়। তো দেখো, ম্যাচ দেখার জন্য তোমাদের অবশ্যই ফ্যানকোড যেটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে বা ফ্যানকোড, সেইখান থেকেই তোমরা খেলা দেখতে পাবে। তো যে খেলার যেটা সময় রাখা হয়েছে 12ই মার্চ বিকেল 4টে থেকে কিন্তু তোমরা ম্যাচটা দেখতে পাবে। কোনোভাবেই কিন্তু ফ্রিতে নয়, ম্যাচ দেখতে গেলে 19 টাকার পাস নিতে হবে। এছাড়া যারা চ্যানেলে যুক্ত রয়েছে তারা খেলা দেখতে পেয়ে যাও, কোনো রকম অসুবিধা হয় না, তারা সেইভাবেই পাবে, সেই নিয়ে কিছু অসুবিধা নেই। এবার প্রথম কথা, অনেকেই জিজ্ঞেস করেছিলে যে সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানকার ওয়েদার কেমন। দেখো, যেরকমটা গুগল থেকে আপডেট আমরা পেলাম, সেখানের ওয়েদার কিন্তু বেশ কিছুটা ভালো। বর্তমানে মোটামুটি 12 থেকে 14 মতন ওয়েদার টেম্পারেচার রয়েছে। তো 12-14 তো ঠিকঠাকই রয়েছে, হালকা ঠান্ডা, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমাদের এখানে এই সবে সবে গরম পড়ছে, এই পরিবেশটা কিন্তু মানিয়ে নিতে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের খুব একটা চাপ হবে না। পরিবেশটা নয় ঠিকই রয়েছে, বিকেলের দিকে ম্যাচ, সেটাও নয় ঠিকই আছে, খুব একটা অসুবিধা হওয়ার ব্যাপার নয়। কিন্তু অসুবিধার যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে মাঠ। যেরকম মাঠের কন্ডিশান শোনা যাচ্ছে, যেরকম মাঠের অবস্থা দেখা যাচ্ছে, ভাই ওটা কখনো মাঠ হতে পারে না। ওটা পুরোপুরি একটা চাষের জমি। ওখানে যদি খুব ভালোভাবে চাষাবাদ করা যায়, দারুণ ফসল হবে। আর এই রকম খারাপ মাঠে খেলানোর অভিজ্ঞতা রয়েছে কোচ অস্কার ব্রুজনের। কারণ আমরা দেখেছিলাম বসুন্ধরার যেটা হোম মাঠ, সেটা ছিল ভাই কখনোই মাঠ নয়, কোনো কোনো জায়গায় রং করা, বেশিরভাগ জায়গাতেই ঘাস নেই, উঁচু নিচু এবড়ো খেবড়ো মাঠ ছিল। কিন্তু বসুন্ধরার যেটা হোম মাঠ, সেখানে কিন্তু মোহনবাগান বা উড়িষ্যার মতন দল যখন খেলেছিল, দেখেছিলাম যে মাঠের কি কন্ডিশন রয়েছে। তো সেই জায়গা থেকে মাঠ অস্কার মোটামুটি বুঝতে পারবে যে এই মাঠে ঠিক কীরকমভাবে প্লেয়ারদের খেলাতে হয়। কিন্তু আদেও আমাদের কোনো প্লেয়ার তো ওই মাঠে সেইভাবে খেলেনি, খেলেছিল আনোয়ার আলী, সে জানে যে সেই মাঠে কীরকম অবস্থা। যদিও আনোয়ার ও খুব সম্ভবত খেলেনি, আনোয়ারের সেই সময় ইনজুরি ছিল। তো হেক্টর মনে হচ্ছে সেই ম্যাচটা খেলেছিল, কিন্তু যে মাঠের কীরকম কন্ডিশান সেটা কিন্তু খুবই অবস্থা খারাপ, এবং আমাদের প্লেয়ারদের সেই মাঠকে মানিয়ে নেওয়াটা বিরাট বিরাট বড় একটা চ্যালেঞ্জ হবে। পরিস্থিতি নয় মানিয়ে নেওয়া যাবে, কিন্তু মাঠকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ হবে। তার সাথে সাথে একটাও ইস্ট বেঙ্গল সমর্থক হয়তো মাঠে থাকতে পারবে না, কোনো টিকিট তো দেওয়াই হবে না, থাকবে কি করে। তো পুরোটাই কিন্তু এফকে আরকাদাক, তারা মোটামুটি 8 থেকে 10 হাজার সমর্থক থাকবে তাদের পিছনে, তাদের জন্য সাপোর্ট করবে, এবং একটা হিউজ প্রেসার কিন্তু থাকবে। এবার আমাদের ইন্ডিয়া যখনই, মানে ইন্ডিয়াকে যারাই সামনের দিকে নিয়ে গেছে, সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল বলো বা ক্লাব ফুটবল বলো, সবসময় আমাদের উপর একটা আলাদাই চাপ থাকে। এএফসি যে কি সিদ্ধান্ত নেবে, কি রকম খেলাবে, সেটা আমরা জানি।
সেই নিয়ে নতুন কিছু বলার নেই। তবুও আমরা দেখতে চাই প্লেয়ারদের কাছ থেকে ভালো পারফরমেন্সটাই সব কথা, এবং অবশ্যই ম্যাচটা জিততে হবে, কারণ ঘরের মাঠে ইস্টবেঙ্গল 1-0 গোলে হেরে আছে। যদিও 90 মিনিটের খেলা হয়েছে, 90 মিনিটের খেলা এখনও বাকি রয়েছে। এই 90 মিনিটে অনেক কিছু ব্যাপার হতে পারে। অনেকে বলছিলে যে অ্যাওয়ে গোলের কোনো ব্যাপার রয়েছে। দেখো, অ্যাওয়ে গোলের কোনো কিন্তু এএফসিতে ব্যাপার নেই, যেরকমটা আইএসএলে অনেকদিন আগে নিয়ম ছিল অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ। তো সেসব কোনো ব্যাপার নেই। ইস্টবেঙ্গল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিততে হবে, কিন্তু সেটা 2 গোলের ব্যবধানে জিততে হবে, কারণ 1-1 যদি ইস্টবেঙ্গলও গিয়ে ওখানে 1-0 হয়ে যেতে, তো সেক্ষেত্রে আবার সেটা গিয়ে পেনাল্টিতে যাবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু 2-0 কিংবা 3-1 এরকম 2 গোলের ব্যবধানে ম্যাচ জিতলেই সরাসরি কোয়ালিফাই হয়ে যাবে। আর যদি ম্যাচ জেতা হলে তারপর নয় তা যা হবে সেটা ভাবা যাবে। অন্তত ম্যাচ জিততে হবে। ড্র করলেও কিন্তু ওভারঅল হেড টু হেডে আরকাদাক তারা পরবর্তী রাউন্ডে যাবে, ইস্টবেঙ্গল যেতে পারবে না। ইস্টবেঙ্গলের একটাই লক্ষ্য হবে ম্যাচ জেতা। সেটা যদি ব্যবধানে হয় তো খুবই ভালো, তা না হলেও ম্যাচ জিততে হবেই। তারপর যা হবে হবে। এবার ম্যাচ জিততে হবে বললেই তো ম্যাচ জেতা যায় না। সেখানে যেরকম পরিবেশ পরিস্থিতি বললাম, রেফারিও 100% আরকাদাকের পক্ষে থাকবে, এটুকু ধরে নাও, যতই এএফসি খেলা হোক না কেন, কারণ ওখানকার নিয়মই ওটা, আরকাদাককে জেতাতেই হবে। যদি ইস্টবেঙ্গল বড়সড় অঘটন ঘটাতে পারে তো সেটা খুবই একটা ভালো হবে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে যে ফুটবলটা খেলতে হবে সেটা হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ইস্টবেঙ্গলের আদেও কি কিছু হারানোর রয়েছে? কিচ্ছু হারানোর নেই। ম্যাচটাকে ইস্টবেঙ্গলকে জিততে হবে, পিছনে ফেরার মতন জায়গা নেই। ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে গেলে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটাই মেন্টালিটি রাখতে হবে, আমরা অ্যাটাক করব, আমরা ম্যাচ জিতবো, এই মেন্টালিটিতে রাখতে হবে। কখনোই ভাবলে হবে না যে আমরা পিছিয়ে আছি, এই হয়েছে ওই হয়েছে, সব ভাবার দরকার নেই। হারলে ভাই এমনি বাড়ি, ড্র করলেও এমনি বাড়ি। তো তার জন্য মরিয়া একটা চেষ্টা নয় করাই যেতে পারে যে যদি আমরা জিততে পারি তো পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু কিছু প্ল্যানিং পরিবর্তন করতে হতে পারে, বিশেষত অ্যাটাকিং ফুটবল খেলার জন্য আপফ্রন্টে কিন্তু 3 জন স্ট্রাইকারকে একসাথে শুরু করানো দরকার। তো যদি আমরা আপফ্রন্ট থেকে কথা বলি তো সেক্ষেত্রে অবশ্যই সেখানে ক্লেটন সিলভাকে প্রথম থেকে আমি দেখতে চাই, তার সাথে ক্লেটন ডিমিকে একদম উপরে রেখে তাদের জোড়া স্ট্রাইকার করে দেওয়া দরকার। তার নিচে কিছুটা ফলস 9 হিসাবে মেসি বাউলি, যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসাবে ভালো করতে পারে, এবং মাঝ মাঠে সেক্ষেত্রে মহেশকে কিন্তু কিছুটা অ্যাটাকিং মিডিও বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে ক্রেসপো খেলবে। ডিফেন্সিভ ওয়ার্ক পালন করবে সৌভিক চক্রবর্তী, আর ডিফেন্সে লালচৌনুঙ্গা হেক্টরকে সেন্টার ব্যাকে রেখে 2 সাইড ব্যাকে নিশু কুমার এবং রাকিব, আর গোলকিপার পজিশনে গিলকে দিয়েই শুরু করানোটা উচিত। পরবর্তী সময় সেলিসকে নিয়ে আসা দরকার, বিষ্ণু, ডেভিড তাদের ব্যবহার করা যেতে পারে, জিকসনকে পরবর্তী সময় নিয়ে আসা যেতে পারে। এরকমটা কিন্তু হওয়া উচিত বলে আমার মনে হয়। তো তোমরা এই ম্যাচটাকে কিভাবে দেখছো? ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 কীরকম হতে পারে বলে তোমাদের মনে হয়? স্কোর লাইন কী হতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।